নমস্কার বন্ধুরা। তো দেখো, আজকের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে নিয়ে চলে এসেছি। তো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক এক করে ডিসকাস করব এবং তারপরে কয়েকটা এমসিকিউ নিয়ে এসেছি, যেখানে কিন্তু এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করলে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সহজেই রিভিশন করতে পারবে। তো দেখো, প্রথমে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক্সপ্লেনেশন সহকারে বলেছি, যাতে অন্যান্য কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়। এই যে দেখো, কিছু এমসিকিউ পরে প্র্যাকটিস টেস্ট হিসাবে নিয়ে এসেছি। তো চলো শুরু করি প্রথম থেকে। দেখো কি বলেছে, প্রথম টপিকটা কি, ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ। তাহলে আর্মি স্টাফেদের চিফ যেটা কি হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতের পরবর্তী সেনাবাহিনী প্রধান। কে? লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ এখানে হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি 13 জুন 2026 এই পদের জন্য মনোনীত হন। তাহলে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ যিনি হয়েছেন। এবার এটা কারেন্ট অ্যাফেয়ার্সটাও দেখলাম, এবার জিকেতে কীভাবে কানেক্ট করব। দেখো এখানে বলেছে, ভারতীয় স্থলবাহিনীর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। এই যে আর্মি যেটা স্থলবাহিনী, সেটার কিন্তু সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। তো প্রতি বছর 15 জানুয়ারি ভারতের সেনাবাহিনী দিবস, যেটা আর্মি ডে পালন করা হয়। আর্মি ডে কবে পালন করা হয়? 15 জানুয়ারি। আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ ছিলেন কে? KM কারিয়াপ্পা তিনি। আর ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতি অর্থাৎ সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। বোঝা গেল? তাহলে ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হলেন কে? ধীরাজ শেঠ। আর কিছু স্ট্র্যাটেজি যেটা বললাম, ভারতীয় স্থলবাহিনীর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। আর 15 জানুয়ারি যেটা সেনাবাহিনী দিবস বা আর্মি ডে পালন করা হয়। আর প্রথম ভারতীয় যে চিফ ছিলেন তিনি কে? KM কারিয়াপ্পা। বোঝা গেল? আর সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতি হয় কে? সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিই কী বলেছে। IMA পাসিং আউট প্যারেড এবং প্রথম মহিলা NDA ক্যাডেট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, যেটা IMA-তে 158তম রেগুলার কোর্সের পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন। কত? 158তম। এই প্রথমবার ন্যাশনাল ডিফেন্সের একাডেমি, যেটা NDA এর প্রথম মহিলা ক্যাডার এখানে সফলভাবে উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন। এই প্রথমবার কিন্তু এটা হলো। বোঝা গেল? কোথায় হয়েছে? দেরাদুন। তো এখানে কিভাবে জিকের সাথে কানেক্ট করব, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যেটা IMA দেরাদুন, কোথায় অবস্থিত? দেরাদুন। সেই দেরাদুনটা উত্তরাখণ্ডে। আর কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1932 সালে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটা খড়গওয়াসলা, সেটা হলো পুনে, মহারাষ্ট্রে অবস্থিত। NDA কোথায় অবস্থিত? পুনে, মহারাষ্ট্র, খড়গওয়াসলা। আর উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল হলো গুরমিত সিং। তাহলে উত্তরাখণ্ড যেটা দেরাদুনে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে, তো আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্যপালটা জেনে রাখা উচিত। পুষ্কর সিং ধামি হলো মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল হলো গুরমিত সিং। বোঝা গেল? নেক্সট বলেছে কি, নাল্লামালা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে প্রাচীন শিলালিপি আবিষ্কার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা ASI এর এপিগ্রাফি শাখা, অন্ধ্রপ্রদেশের নাল্লামালা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে অরণ্যে 25টি প্রাচীন ঐতিহাসিক শিলালিপি খুঁজে পেয়েছেন। কতটা? 25টি শিলালিপি খুঁজে পেয়েছেন। কোথায়? নাল্লামালা টাইগার রিজার্ভ। এখানে কী হচ্ছে, কোথায় এটা? অন্ধ্রপ্রদেশের। তাহলে নাল্লামালা টাইগার রিজার্ভটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। এইগুলো থেকে কোশ্চেন থাকে, কোথায়? অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে। এবার এটা স্ট্র্যাটেজিকে কীভাবে কানেক্ট করব, কি বলেছে, নাল্লামালা পর্বতশ্রেণী এবং অরণ্য প্রধানত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে বিস্তৃত। কোথায়? তেলেঙ্গানা। নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভের অংশ। কোথায়? নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভের অংশ। আর ASI যেটা, ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1861 সালে। আর কির প্রতিষ্ঠাতা? আলেকজান্ডার কানিংহাম। বোঝা গেল? তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 1861 সালে।
ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র যেটা, সেটা হলো নাগার্জুন সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভ। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ যেখানে বাঘ পাওয়া যায় সেটা হলো নাগার্জুন সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভ। নেক্সট দেখো টপিকটা কি বলেছে, গ্লোবাল উইন্ড ডে এবং ভারতের বায়ু বিদ্যুৎ উৎপাদন। আগামী 15 জুন যেটা গ্লোবাল উইন্ড ডে, বিশ্ব বায়ু দিবস, এটাকে সামনে রেখে কী হয়েছে, ভারতের নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এই বিশেষ খতিয়ান প্রকাশ করেছে, যেখানে ভারতের উইন্ড এনার্জি বা বায়ু বিদ্যুৎ উৎপাদনে অভাবনীয় বৃদ্ধির কথা বলা হয়েছে। এটা জিকের সাথে কি করে কানেক্ট করব, বলেছে প্রথম স্থানে থেকে এই রাজ্য ভারতে বায়ু বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতায় প্রথম স্থানে কে আছে, গুজরাট, আর দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু। তো প্রথম স্থানে হলো গুজরাট আর দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু। হলো পরিষ্কার শক্তি লক্ষ্য কি 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট, যেটা অজীবাশ্ম জ্বালানি বা নন ফসিল ফুয়েল থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো প্রথমে আছে গুজরাট আর দ্বিতীয় তামিলনাড়ু। এই পার্টটা ভালো করে মনে রাখবে যে বায়ু বিদ্যুৎ উৎপাদন বা উইন্ড এনার্জি প্রথমে আছে গুজরাট আর দ্বিতীয় তামিলনাড়ু। আচ্ছা নেক্সট দেখি, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখি। ভারতের 100তম রামসার সাইট সুরাহাতাল, কোনটা, সুরাহাতাল কততম, 100তম। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত। কোথায়, উত্তরপ্রদেশে অবস্থিত বালিয়া জেলায় সুরাহাতাল। এটা জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য কে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। রামসার সাইটগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, তো ভালো করে দেখবে। এই মাইল ফলকের সাথে ভারত এশিয়ার মধ্যে সর্বোচ্চ রামসার সাইটের অধিকারী দেশ হয়ে উঠল। সর্বোচ্চ রামসার সাইট দেশ হিসেবে ভারত কিন্তু হয়ে গেল এশিয়ার মধ্যে। তো এই সুরাহাতাল কোথায়, উত্তরপ্রদেশে অবস্থিত, সেটা 100তম রামসার সাইট হিসেবে কিন্তু ঘোষণা হয়েছে। তো কানেক্টেড কী করে জিকের সাথে, ইরানের যে রামসার শহরে 2রা ফেব্রুয়ারি 1971 সালে জলভূমি সংরক্ষণের চুক্তি স্বাক্ষরিত হয়। কোথায়, ইরানের রামসার শহরে 2রা ফেব্রুয়ারি 1971। তার এই 2রা ফেব্রুয়ারি আমরা বিশ্ব জলভূমি দিবস পালন করি। বর্তমানে উত্তরপ্রদেশে মোট 13টি রামসার সাইট রয়েছে। উত্তরপ্রদেশে তাহলে টোটাল 13টি রামসার সাইট আছে। তারপরে কি বলেছে, ভারতের প্রথম নতুন স্থল সেনা প্রধান, চিফ অফ আর্মি স্টাফ, এটা তো বললামই, ধীরাজ শেঠ। এটা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। আচ্ছা তারপরে বলেছে ভারতের প্রথম ইন্ডিজিনাস এআই ভিডিও মডেল ভার্রা। তো ইন্ডিজিনাস যেটা এআই ভিডিও মডেল ভার্রা, সেটা হলো ইন্ডিয়ান এআই মিশনের ভার্রা বা ভার্য, সেটাকে বাংলাতে বলি ভার্য, যেটা লঞ্চ করা হয়েছে। সেখানে কানেক্টেড উইথ জিকে কি, ইন্ডিয়া এআই মিশন যেটা তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক মন্ত্র মিটিওয়াই দ্বারা পরিচালিত হচ্ছে। কি, মিটিওয়াই দ্বারা পরিচালিত হচ্ছে। আচ্ছা নেক্সট দেখো নদী ম্যাপিং, যেটা কি বলেছে। আচ্ছা ইউফ্রেটিস নদীটা খবরে কেন ইউফ্রেটিস আমরা নাম শুনেছি। তো ইউফ্রেটিসটা কি জলবায়ু পরিবর্তন এবং বাঁধ নির্মাণের কারণে এশিয়ার অন্যতম ঐতিহাসিক নদী ইউফ্রেটিস তীব্র জল সংকটের মুখোমুখি হওয়ায় আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এটি চর্চায় রয়েছে। কানেক্টেড স্টেটিক জিকে কী করে, ইউফ্রেটিস আর টাইগ্রিস নদী যেটা, সেটা কিন্তু আমরা আগে পড়েছি ইতিহাসে, প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় গড়ে উঠেছিল। তো এটা তুরস্ক, সিরিয়া এবং ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কোনটা, তুরস্ক, সিরিয়া আর ইরাকের মধ্যে দিয়ে। তো এখানে ইউফ্রেটিস নদীটাতে কিন্তু তীব্র জল সংকটের জন্য কিন্তু এটা চর্চায় রয়েছে। তারপরে দেখো টেলিকম খসড়া নিয়ম 2026 কি বলেছে, যে এই টেলিকম খসড়া নিয়ম যেটা 2026-এর খসড়া প্রকাশ করেছে, যার অধীনে ডিটিএইচ, আইপিটিভি এবং রেডিও ব্রডকাস্টিংকে একটি একক নিয়মের আয়তায় আনা হচ্ছে। তো কী করে জিকেটা কানেক্টেড, ভারতের বর্তমান টেলিকম মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর ভারতের টেলিকম সেক্টর নিয়ন্ত্রণ করে টিআরআই। আমরা জানি অনেক সময় টাওয়ারের ক্ষেত্রে ফোন করে অনেক সময় টিআরআই, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এটা হলো 1997 সালে প্রতিষ্ঠিত হয়। কত, 1997 সালে, বুঝে গেল। নেক্সট দেখো 10 নম্বর বলেছে প্রথম শহর হিসাবে বারাণসী ইজি কানেক্ট মডেলে যুক্ত। আন্তর্জাতিক বিমান যাত্রীদের সুবিধার্থে ভারতের প্রথম শহর হিসেবে উত্তরপ্রদেশের বারাণসীকে এভিয়েশনের যেটা ইজি কানেক্ট হাব অ্যান্ড স্পোক মডেলের সাথে যুক্ত করা হয়েছে। এর ফলে যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই বারাণসীতে ইমিগ্রেশন এবং লাগেজ ফর্মালিটি শেষ করতে পারবেন। বারাণসীর আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি, লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা নেক্সট হলো রাশিয়ায় গ্র্যান্ড স্ল্যাম মাস্টার কাপ জয়। তো
তো আন্তর্জাতিক বালু ভাস্কর্য উৎসবে, যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের চমৎকার বালির ভাস্কর্য তৈরি করে প্রথম রাশিয়া গ্র্যান্ড মাস্টার কাপ জিতলেন ভারতের বিখ্যাত শিল্পী। রাশিয়াতে গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ হলো, স্যান্ড এখানে বালির উপর। তো ভারতের ওড়িশা রাজ্যের সুদর্শন পট্টনায়ক হলেন ভারতের সবচেয়ে বিখ্যাত পদ্মশ্রীপ্রাপ্ত বালুশিল্পী। কে? সুদর্শন পট্টনায়ক, সবচেয়ে বিখ্যাত পদ্মশ্রীপ্রাপ্ত বালুশিল্পী হলো, স্যান্ড আর্টিস্ট যেটাকে বলি। তারপরে নেক্সট দেখো, প্রথম ডিফেন্স সোলার প্রজেক্ট সীতাপুর, ইউপি। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুর ক্যান্টনমেন্টের ফাঁকা জমিতে 250 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প, যেটা সোলার স্থাপনের অনুমোদন দিয়েছে। এটি সামরিক ভূমিতে তৈরি প্রথম বড় নবীকরণযোগ্য শক্তি প্রকল্প। ভারতের আর এখানে স্ট্র্যাটেজিক কি, ভারতের প্রথম বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং। কে? রাজনাথ সিং। তাহলে সীতাপুরে কি হচ্ছে? ডিফেন্স সোলার প্রজেক্ট হচ্ছে। নেক্সট দেখি, ভারতের জিডিপি প্রবৃদ্ধি হার 7.7%। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিগত অর্থবর্ষে যেটা প্রকৃত জিডিপির বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে 7.7%। আর জিকেটা কি? ভারতের জিডিপি গণনা করে এনএসও, যেটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এমওএসপিআই মন্ত্রকের অধীনে কাজ করে। বোঝা গেল? নেক্সট দেখো, ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, BAINIMY, বিনিময় সেটাকে বলবো। ভারতের স্থল বন্দরগুলি যেগুলো আধুনিকরণ এবং সীমান্ত বাণিজ্য সহজ করার জন্য নিরাপত্তা জোরদার করতে কি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটার নাম LPMS বিনিময় লঞ্চ করেছেন। তো এই স্থলবন্দরগুলি নিয়ন্ত্রণ করে কে? LPAI, ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এটা 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা। তারপর বলছে দেখো, গ্লোবাল মার্কেট ক্যাপ র্যাঙ্কিংয়ে ভারতের 7ম স্থান। ব্লুমবার্গ ডাটা অনুসারে কি, বৈশ্বিক শেয়ার বাজার মূলধনের মার্কেট, যেটা ক্যাপিটালাইজেশন দিক থেকে ভারত এক স্থান পিছিয়ে, অর্থাৎ 7ম স্থানে নেমে গেছে। $4.84 ট্রিলিয়ন। ভারত টপকে 6ষ্ঠ স্থানে উঠে গেছে দক্ষিণ কোরিয়া। তাহলে প্রথমে কিন্তু 6th ছিল, কিন্তু 7th নেমে গেছে এখন, আর 6th পজিশনটা দখল করেছে দক্ষিণ কোরিয়া গ্লোবাল মার্কেট ক্যাপ র্যাঙ্কিংয়ে। আর বিশ্বের বৃহত্তম শেয়ার বাজার মূলধন রয়েছে কার? আমেরিকা বা USA হলো। তারপর বলেছে রেপো রেট অপরিবর্তিত রাখলো RBI। 2026 সালে জুন মাসের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কোনো পরিবর্তন না করে 5.25% স্থির রেখেছে। জিকেটা দেখে নিই, RBI এর বর্তমান এবং 25তম গভর্নর হলেন শক্তিকান্ত দাস। 25তম সেটা হলো শক্তিকান্ত দাস। RBI প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে হলো। তারপরে দেখো 13তম ব্রিক্স নগরায়ণ ফোরাম, যেটা ব্রিক্স আরবানাইজেশন ফোরাম, সেখানে নতুন দিল্লিতে অনুষ্ঠিত 13তম ব্রিক্স নগরায়ণ ফোরামের বৈঠকে সদস্য দেশগুলি আরবান মিনিস্টেরিয়াল ডিক্লারেশন গ্রহণ করেছে। তো ব্রিক্স গোষ্ঠীটি 2006 সালে গঠিত হয়, আর প্রথম শীর্ষ সম্মেলন 2009। এর বর্তমান সদস্য সংখ্যা হলো 10। 2024 সালে মিশর, ইথিওপিয়া, ইরান এবং UAE যুক্ত হয়। বোঝা গেল? তারপরে কি বলেছে, স্কিম ড্রোন সার্ভে রেকর্ড, স্পাবিমিটভা। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গ্রামীণ সম্পত্তির মালিকানা কার্ড দেওয়ার উদ্দেশ্যে চালু হওয়া সামিত্তা যোজনার অধীনে দেশের 3.29 লক্ষ গ্রামে ড্রোন সার্ভে সম্পন্ন হয়েছে। তো এই সামিত্তা যেটা স্কিমটি 24 এপ্রিল 2011 সালে প্রধানমন্ত্রী 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছিলেন। এর পুরো নাম কি? সার্ভে অফ ভিলেজেস আবাদি অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস। এটার ফুল ফর্ম SVAMITVA। এটার ফুল ফর্ম অনেক সময় আসে, সার্ভে অফ ভিলেজ আবাদি অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস। বুঝে গেল? বিশ্ব পরিবেশ দিবস 2026 এবং তার থিমটা কি? যেহেতু জুন মাসে গেল তাই জন্য এই জিনিসটা কারেন্ট। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস কততম? 54তম বার্ষিকীতে। তো 2026 সালের বৈশ্বিক থিম ছিল ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। আর জিকেটা হলো প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 1974 সালে প্রথমবার এই দিবসটি পালিত হয়েছিল। কত সালে? 1974 সালে।
আচ্ছা, এখানে কিছু রিসেন্ট গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হওয়ার কথা আছে, তো তার জন্য কিছু স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স এনেছি। দেখো, প্রথমে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2026 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস কি বলেছে? কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রক কর্তৃক নতুন দিল্লিতে জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মোট 42টি সেরা পারফর্মিং পঞ্চায়েতকে এই পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার দেওয়া হয়েছে। কতগুলি? 34টি। এবার ভারতে প্রতি বছর 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস, যেটা ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে পালন করা হয়। কত? 24শে এপ্রিল। আর সংবিধানের 73তম যেটা সংশোধনী আইন, সেখানে 1992-এর মাধ্যমে পঞ্চায়েত রাজ সংবিধিবদ্ধ স্বীকৃতি পায়। কত আইনে? 73তম যেটা সংশোধনী আইন। বোঝা গেল? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস 2026-এর থিম কি? 2026 সালে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের অফিসিয়াল থিম হয় সক্ষম পঞ্চায়েত সর্বাঙ্গীন বিকাশ। সক্ষম পঞ্চায়েত সর্বাঙ্গীন বিকাশ। এর মূল লক্ষ্য হলো ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাম স্বরাজের মাধ্যমে গ্রামীণ শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা। আর ভারতীয় সংবিধানের পার্ট 9 যেটা এবং 11তম শিডিউল যেটা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত। কত? 11তমটা আর পার্ট 9। বোঝা গেল? তার বলেছে 11তম তফসিলে পঞ্চায়েতের কাজের জন্য 29টি বিষয় তালিকাভুক্ত রয়েছে। তারপর বলেছে 16তম অর্থ কমিশন যেটা 16th ফাইন্যান্স কমিশন অ্যান্ড গ্রামীণ বরাদ্দ। কত? 2026 থেকে 27 থেকে 2026 টু 27 থেকে 2030 থেকে 31 সালের জন্য গ্রামীণ স্থানীয় সরকার বা পঞ্চায়েতগুলির জন্য এত কোটি টাকা অনুদান বরাদ্দ করার সুপারিশ করেছে। হলো? ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারায় আর্টিকেল 280 অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন অরবিন্দ পানাগারিয়া। রাজ্য স্তরের পঞ্চায়েতকে তহবিল বন্টনের জন্য রাজ্যপাল ধারা 243 যেটা 1 যেটা অনুযায়ী রাজ্য অর্থ কমিশন গঠন করেন। টাকাটা মনে রাখবে, 4,35,236 কোটি টাকা। তারপরে দেখো, হরিয়ানা পঞ্চায়েতি রাজ সংশোধন আইন কি বলেছে? গ্রামীণ জনগণের অংশগ্রহণ বাড়াতে হরিয়ানা সরকার তাদের পঞ্চায়েতি রাজ আইনে সংশোধন এনেছে। ন্যূনতম 40% ফোরাম। সংবিধানের ধারা 243 অনুযায়ী গ্রামসভা গঠিত হয়। আর গ্রামসভা হলো কি? গ্রামের সমস্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে গঠিত স্থায়ী সংস্থা। আচ্ছা, নেক্সট কি আছে? প্লাস্টিক বর্জ্য থেকে পঞ্চায়েতের আয়। এটা একটা হয়েছে, এটা উত্তরপ্রদেশের মডেল। কি? পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যে উত্তরপ্রদেশে একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে গ্রামীণ রাস্তা তৈরি হয়, কম্পোস্ট সার বিক্রি করে নিজস্ব রাজস্ব আয়ের নতুন রেকর্ড করেছে। তো এটা পঞ্চায়েত স্তরে ত্রিস্তরীয় ব্যবস্থা সুপারিশ করেছিল কে? বলবন্ত রায় মেহতা কমিটি। আর ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল 2রা অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায়। আচ্ছা, নেক্সট কটা এমসিকিউ আছে, অবশ্যই উত্তর করার চেষ্টা করবে। সম্প্রতি কাকে ভারতের পরবর্তী স্থলসেনা প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ হিসাবে মনোনীত করা হয়েছে? তাহলে আর্মি স্টাফকে চিফ অফ আমরা দেখলাম কে? লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, তাই না? তারপরে বলেছে দেখো, দেরাদুনের ইন্ডিয়ান একাডেমির 158তম রেগুলার কোর্সের পাসিং আউট প্যারেডকে পরিদর্শন করেন, যেখানে প্রথমবার ইন্ডিয়ার মহিলা ক্যাডেটরা সফলভাবে উত্তীর্ণ হলেন। আমরা কে দেখলাম? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাই না? তারপর বলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর এপিগ্রাফি শাখা সম্প্রতি কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের অরণ্যে 25টি প্রাচীন ঐতিহাসিক শিলালিপি আবিষ্কার করেছে? কোথায় দেখলাম আমরা? নাল্লামাল্লা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। বান্ধবগড়ও দেখিনি, সুন্দরবনও নয়, মানসও নয়। সুন্দরবন তো পশ্চিমবঙ্গে জানি আমরা, মানস কোথায়? আসামে। তারপর বলেছে ভারতের নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সাম্প্রতিক খতিয়ান অনুযায়ী বায়ু বিদ্যুৎ যেটা ওয়াইন্ড এনার্জি ক্ষমতায় কোন রাজ্যে প্রথম স্থান? আমরা দেখলাম এখানে গুজরাট, তাই না? আর তামিলনাড়ু হলো সেকেন্ড, ফার্স্ট হলো গুজরাট।
তারপর বলেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক উত্তরপ্রদেশের বালিয়া জেলার সুরহাতালকে ভারতের কততম রামসার সাইট? 100তম। কততম? 100তম সুরহাতাল উত্তরপ্রদেশের। জয়প্রকাশ নারায়ণ পাখির অভয়ারণ্য। ইন্ডিয়া এআই মিশনের অধীনে ভারতের নিজস্ব সাংস্কৃতিক এবং ভাষাগত বৈচিত্র্য মাথায় রেখে প্রথম ইন্ডিজিনাস টেক্সট টু ভিডিও ফাউন্ডেশন এআই মডেলের নাম কি? দেখলাম ভার্জিও। ভারত জিপিটিও নয়, আকাশও নয়। জলবায়ু পরিবর্তন এবং বাঁধ নির্মাণের কারণে তীব্র জল সংকটের মুখোমুখি হওয়া ঐতিহাসিক ইউফ্রেটিস নদী কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? কি কি দেখলাম আমরা? এই যে তুরস্ক, সিরিয়া এবং ইরাক। তুরস্ক, সিরিয়া এবং ইরাকের মধ্যে দিয়ে। তারপর বলেছে দেখো কেন্দ্রীয় সরকার দ্বারা প্রকাশিত টেলি কমিউনিকেশন রুলস, যেটা 2026-এর খসড়া অনুযায়ী কোন কোন ক্ষেত্রকে একটি একক নিয়মে সিঙ্গেল রেগুলেশন আওতায় আনা হয়েছে? কি কি দেখলাম? ডিটিএইচ, আইপিটিভি আর রেডিও ব্রডকাস্টিং। আন্তর্জাতিক বিমান যাত্রীদের সুবিধার্থে ভারতের কোন শহর প্রথম এভিয়েশনের ইজি কানেক্ট হাব অ্যান্ড স্পোক মডেলের সাথে যুক্ত হলো? এটা ছিল বারাণসী। আন্তর্জাতিক বালু ভাস্কর্য হিসেবে গ্লোবাল ওয়ার্মিংয়ে ভাস্কর্য তৈরি করে প্রথম ভারতীয় হিসেবে রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ জিতলেন। কে জিতলেন? সুদর্শন পট্টনায়ক। পদ্মশ্রী জিতেছেন। ওড়িশায় বাড়ি, ওড়িশার বিখ্যাত পদ্মশ্রী প্রাপ্ত। প্রতিরক্ষা মন্ত্রক ভারতের সামরিক ভূমিতে প্রথম বড় নবীকরণযোগ্য শক্তি প্রকল্প হিসেবে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের অনুমোদন কোথায় দিয়েছে? এটা দেখলাম কোথায়? সীতাপুর ক্যান্টনমেন্ট, উত্তরপ্রদেশ, তাই না? সীতাপুর ক্যান্টনমেন্ট। তারপরে দেখো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিগত অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি কত? 7.7%। ভারতের স্থলবন্দরগুলির আধুনিকরণ আর সীমান্ত বাণিজ্য সহজ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন ডিজিটাল প্ল্যাটফর্মটি লঞ্চ করেছেন? বিনিময়, LPMS বিনিময়। ব্লুমবার্গ ডাটা অনুসারে বৈশ্বিক শেয়ার বাজার মূলধনের মার্কেট, যেটা ক্যাপিটালাইজেশন দিক থেকে অ্যাকশন পিছিয়ে কততম স্থানে নেমে গেছে? আগে ছিল ষষ্ঠ, এখন হয়ে গেছে সপ্তম। ষষ্ঠতে আছে কি? দক্ষিণ কোরিয়া। কি দক্ষিণ কোরিয়া হলো। 2026 সালে জুন মাসে মনিটারি পলিসি কমিটি বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা রেপো রেট কত শতাংশ অপরিবর্তিত রেখেছে? 5.25%। আর এখানে পঞ্চায়েতের থেকে কয়েকটা কোশ্চেন আছে। কেন্দ্রীয় রাজমন্ত্রক কর্তৃক প্রদত্ত জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2026-এ কতগুলি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার দেওয়া হয়েছিল? 25টি, 34টি, 42টি, 50টি। তাহলে কটা? 34টি হলো। 2026 সালে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের অফিসিয়াল থিম কি ছিল? আমরা দেখলাম সাক্ষাৎ পঞ্চায়েত, সর্বাঙ্গীন বিকাশ। এবছরের মূল লক্ষ্য হলো ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাম স্বরাজের মাধ্যমে গ্রামীণ শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা। তারপর বলেছে 16তম অর্থ কমিশন, যেটা 16th ফিনান্স কমিশন, এর ক্ষেত্রে গ্রামীণ স্থানীয় সরকার বা পঞ্চায়েতগুলির জন্য মোট কত টাকা অনুমোদন করেছেন? 4,35,236 টাকা। গ্রামীণ জনগণের অংশগ্রহণ বাড়াতে সম্প্রতি কোন রাজ্য সরকার তাদের পঞ্চায়েত রাজ আইনে সংশোধন করে গ্রামসভার প্রথম বৈঠকের জন্য ন্যূনতম 40% কোরাম, যেটা বাধ্যতামূলক করেছে? সেটা হবে হরিয়ানা। প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে গ্রামীণ রাস্তা তৈরি এবং নিজস্ব রাজস্ব, যেটা রেভিনিউ আয়ের ক্ষেত্রে কোন রাজ্যের পঞ্চায়েত মডেল দেশ জুড়ে চর্চায় রয়েছে? কেরালা, উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ। তাহলে এখানে জানি আমরা কোনটা বেস্ট আনসার? উত্তরপ্রদেশ। বোঝা গেল? উত্তরপ্রদেশ। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।